বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালে যে প্রথম সংবিধান গ্রহণ করা হয়েছিল সেই সংবিধানের 70 অনুচ্ছেদ যেভাবে ছিল এখন আমাদের সংবিধানে সেই 70 অনুচ্ছেদ একইভাবে আছে। দ্বিতীয়ত হচ্ছে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় আসার পরে 90-এর গণ আন্দোলনের উত্তর বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তন করে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট থেকে যখন পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যখন আনেন সে সময় সংবিধানে কিন্তু এই প্রেসিডেন্সিয়াল নির্বাচনের জন্যে এবং সংবিধান সংশোধন সংক্রান্ত 12তম সংশোধনী তৎকালীন সময় কিন্তু গণভোটে যায় এবং সেই যে গণভোটে যায় এবং জনগণের যে মতামত গ্রহণ করা হয় সে সময় কিন্তু 70 অনুচ্ছেদটা কিছুটা সংশোধিত আকারেও জনগণের মতামত গ্রহণ করা হয়। জনগণ মতামত গ্রহণ করে তৎকালীন বেগম খালেদা জিয়ার সরকার কর্তৃক সংবিধান সংশোধনের বিষয়ে জনগণ ইতিবাচক মত দেন, মত দেন এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানের 12তম সংশোধনী রাষ্ট্রপতি পরবর্তীতে অনুমোদন দেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সুতরাং আমি বলেছি যে সংশোধনের ব্যাপারে বাংলাদেশের জনগণ গণভোটের মাধ্যমে রায় দিয়েছে এবং পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে 1972 সালের মূল সংবিধানে থাকা 70 অনুচ্ছেদ প্রতিস্থাপিত হয়েছে এবং 1972 সাল থেকে আজকে পর্যন্ত আজকে 54 বছর যে সংবিধানে যে অনুচ্ছেদ একই রকমভাবে আছে। সুতরাং সেটা এই নির্বাচনকে সামনে রেখে এটা চ্যালেঞ্জ করে এটার বিরুদ্ধে কোনো রকম প্রতিকার পাওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে বেশ কয়েকটি নজির আমরা উল্লেখ করেছি, আপনাদেরকে জানাতে চাই। 1991 সালে রাষ্ট্রপতি নির্বাচন যে আইন সেই আইনটাও কিন্তু এই হাইকোর্ট বিভাগে কিন্তু চ্যালেঞ্জ হয়েছিল। তখনও কিন্তু হাইকোর্ট বিভাগ একটি রায়ের মাধ্যমে 1991 সালে প্রণীত রাষ্ট্রপতি নির্বাচন আইন, যে আইনের অধীনে বর্তমানে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে, যে আইনের অধীনে সংবিধানের অনুচ্ছেদ বলে আগামী 20 অগাস্ট 2026 তারিখে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, তখনও তারা বলেছেন যে সংবিধানের 70 অনুচ্ছেদটি সংবিধানের সঙ্গে কোনোভাবে সাংঘর্ষিক নয়। যেহেতু সংবিধানের সঙ্গে 70 ওই রায়ের মধ্যে এই কথাটি উল্লেখ করা আছে, আমরাও সেটা আদালতকে বলেছি। আমরা আমাদের উভয় পক্ষের বক্তব্য আদালত শুনেছেন। আমি পার্টিকুলারলি আমাদের সংবিধানের 50 অনুচ্ছেদ রাষ্ট্রপতির মেয়াদ এবং কোনো কারণে রাষ্ট্রপতি পূর্ণাঙ্গ মেয়াদ না করলে পদত্যাগ করার পরিপ্রেক্ষিতে আমাদের সংবিধানের 123 অনুচ্ছেদের যে বিধান সেটি উল্লেখ করে আদালতকে এই মর্মে সাবমিশন দিয়েছি যে যেহেতু রাষ্ট্রপতি পদত্যাগ করেছে, সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচনের জন্য একটা সর্বোচ্চ সময়সীমা বলে দেওয়া আছে, কিন্তু সর্বোচ্চ সময়সীমার অতিক্রান্ত হবে কিংবা ওই সময় যে করতে এমন কোনো কথা নাই। আমি মনে করি এবং আমি আদালতকে বলেছি যে পার্লামেন্ট এবং মনে করেছে যে রাষ্ট্রপতি পদটি দ্রুততার সঙ্গে পূরণ করা দরকার এবং সে কারণে সংবিধান মেনেই পার্লামেন্ট অধিবেশন রেখেছেন এবং সে অনুযায়ী পার্লামেন্ট কর্তৃক সংসদের সদস্য কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হবেন। তো সেক্ষেত্রে এই পিটিশনার কিংবা আবেদনকারী জনাব ইউনুসুল আকন্দর সংক্ষুব্ধ হওয়ার কোনো কারণ নেই। লাস্ট একটা যেটা আমাদের আদালত বলেছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে ইতিপূর্বে এই আমাদের বিজ্ঞ আইনজীবী ইউনুস আলী আকন্দ সংবিধানের 70 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেছিলেন 2017 সালে। সেই মামলায় আদেশ হয়েছিল 2018 সালে। ফাইনালি প্রথম যখন হাইকোর্টে যাই, মাননীয় বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী এই মামলায় 70 অনুচ্ছেদের বিষয়ে রুল ইস্যু করতে চেয়েছিলেন, কিন্তু ওই আদালতের অপর বিচারপতি আশরাফুল কামাল রুল ইস্যু না করে সরাসরি খারিজ করে দিয়েছিলেন। বিষয়টি মাননীয় প্রধান বিচারপতির কাছ থেকে পরবর্তী তৃতীয় বিচারপতি হিসেবে মাননীয় বিচারপতি ATM সাইফুর রহমানের কাছে যান এবং তিনিও বলেন 70 অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে রিট পিটিশন দায়ের করার কোনো যৌক্তিকতা নেই এবং সংবিধানের সঙ্গে এই অনুচ্ছেদটি কোনোভাবেই সাংঘর্ষিক নয়। সে কারণে তৎকালীন সময়ে জনাব ইউনুস আলী আকন্দের সেই রিট পিটিশনটি সরাসরি খারিজ হয়ে যায়।
আমি আদালতকে বলেছি যে হাইকোর্ট কর্তৃক এ ধরনের কোনো খারিজ আদেশের বিরুদ্ধে পিটিশনারের রেমেডি ছিল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আপিল করা। তিনি আপিল করেননি। যেহেতু তিনি আপিল করেননি এবং একই গ্রাউন্ডে আজকে এত বছর পরে 8 বছর পরে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করেছেন, ইতিমধ্যেই 2 জন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন পূর্বে, সুতরাং এই রিট পিটিশনটি নতুন করে আর কোনো বিচার বিবেচনা করার সুযোগ নেই। অতএব এটাও একই ভাগ্য বরণ করবে। সেক্ষেত্রে আমাদের সুপ্রিম কোর্টের হাইকোর্ট রুলসের সুস্পষ্ট বিধান উল্লেখ করে বলেছি, যদি কোনো কারণে একই কারণে কোনো পিটিশন রিজেক্ট হয়ে যায় তাহলে নতুন কোনো গ্রাউন্ড ছাড়া নতুন করে একই বিষয়ে রিট পিটিশন দায়ের করা যায় না। আমি আদালতকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখানোর চেষ্টা করেছি যে জনাব ইউনুস আলী আকন্দ বর্তমানে যে সমস্ত বিষয়গুলো উত্থাপন করছেন 2017 সালে রিট পিটিশনও তিনি একই বিষয়ে উত্থাপন করেছিলেন এবং তখনও তার রিট পিটিশন রিজেক্ট হয়েছিল। এবং আদালত আমাদের উভয় পক্ষের বক্তব্য শুনেছেন, আপনারা ছিলেন, গতকালও ছিলেন, আজকেও সবাই কষ্ট করেছেন সারাদিনই। আজকে বিকালের দিকে আদালত তার সুদীর্ঘ আদেশ ঘোষণা করেছেন এবং সেখানে সরাসরি জনাব ইউনুস আলী আকন্দ যে রিট পিটিশনটা সরাসরি খারিজ করে দিয়েছেন। জনাব ইউনুস আলী আকন্দ খারিজের পরেও আদালতের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন এই প্রশ্নটি সংবিধানের ব্যাখ্যার সঙ্গে সম্পর্কিত, সুতরাং আমাদের সংবিধানের 103 অনুচ্ছেদ অনুযায়ী তিনি একটা সার্টিফিকেট প্রার্থনা করেছিলেন। আমিও জবাবে বলেছি যে সমস্ত সাংবিধানিক এবং আইনি প্রশ্নের কথা উনি এখন তুলছেন, পূর্বাপর বিভিন্ন রায়ের ক্ষেত্রে এই সমস্ত বিষয়গুলো চূড়ান্তভাবে নিষ্পত্তি হয়েছে, সুতরাং তার নতুন করে সার্টিফিকেট দিয়ে উচ্চ আদালতে কিংবা আপিল বিভাগে আপিল করতে দেওয়ার, সরাসরি আপিল করতে দেওয়ার সুযোগ নেই। আদালত আমার এই সাবমিশনটিও গ্রহণ করেছেন এবং তার যে আবেদন ছিল একটা সার্টিফিকেট ইস্যু করে সরাসরি আপিল বিভাগে আপিল করার যে অধিকার তিনি চেয়েছিলেন সেটিও আদালত গ্রহণ করেননি।